মৃদুয়া ভাবলো হয়তো কেউ পাশ কাটাতে যাচ্ছে, কিন্তু পর মুহূর্তেই একটা হাত তার শাড়ির আঁচল সরিয়ে কোমরের ভেতরে সিধিয়ে গেল। এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল মৃদুয়া। তারপর কোনো কিছু না ভেবে বাম হাতে ঘুরে ঝাঁপিয়ে পড়ল। ঠাস, একটি জোরালো থাপ্পড় পড়ল লোকটার গালে। চোখের সামনে ভিড় ফাঁক করে দেখা গেল লোকটা আর কেউ না, আজিম, এলাকার মেয়রের বকাটে ছেলে, যার বিরুদ্ধে বহু অভিযোগ, কিন্তু যার গায়ে আজও পুলিশ হাত যায়নি। থাপ্পড় খাওয়া মাত্রই আজিম দানবের মতন চেঁচিয়ে উঠল। সাহস কি করে হয় তোর আমার গায়ে হাত দেওয়ার? থাপ্পড় মেরেছিস রে আমাকে, রসিয়ে খেলি বুঝি, এবার তোকে শিক্ষা দেই। সাহস তো আপনার বেড়েছে, আমাকে স্পর্শ করেন কোনো সাহসে? আজিম গর্জে উঠে মৃদুয়ার চুলের মুঠি ধরে টান মেরে তাকে ভিত থেকে টেনে বের করে নিয়ে গেল। চারপাশের মানুষজন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, কেউ কিছু বলতে পারল না। মৃদুয়ার মুখ থেকে বের হলো চাপা এক চিৎকার। আশা। আশা ততক্ষণে পেছনে ছুটে আসছিল। ঋতু, ঋতু। ভয়ে কাঁপতে কাঁপতে আশা ব্যাগ থেকে ফোন বের করে তাড়াহুড়ো করে কল করলো আজানকে। আজান, ঋতুরে নিয়ে গেছে আজিম, মেলার মধ্যে, আমার চোখের সামনে। কিছু করেন প্লিজ। ওপাশে দীর্ঘ নিঃশ্বাস। আজানের চোখের পেশি কেঁপে উঠল, মুখ শক্ত হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে থাকলো কিছুক্ষণ। তার সামনে বসেছিল আফসান, একটা সিগারেট হাতে। আজান হঠাৎ মুখে তুলে চিবিয়ে চিবিয়ে বলল, আফসান, ঋতুকে নিয়ে গেছে আজিম। আফসারি যেন থমকে গেল, চোখে এক সেকেন্ডের জন্য বিস্ময়, পর মুহূর্তে নিস্তব্ধতা। কোনো কথা না বলে পাশে রাখা বাইকের চাবিতে হাত দিল আফসান। তারপর চোখ বন্ধ করে শুধু বলল, ওকে কেউ হাত দিলে রক্ত বের করব। আফসান ঝটকা দিয়ে বাইক স্টার্ট দিল, লোকজনের সামনে দিয়ে সরাসরি মেলার দিকে ছুটে গেল। মহানন্দ মেলার ভেতরে এক ফাঁকা পাশের দিকে টেনে নিয়ে এনেছে আজিম। আশেপাশে কিছু ঝোপঝাড় আর পুরনো দোকানের ছাউনি। সেখানে দাঁড়িয়ে হৃদুয়ার চুল শক্ত করে ধরে রেখেছে সে। ইতিমধ্যে হৃদুয়ার গালে এক থাপ্পড় দিয়েছে। আশাকেও তারা আটকিয়ে রেখেছে। হৃদুয়া প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছে, চোখে জল, মুখে আতঙ্ক। ছাড়ো আমাকে, হাত ছাড়ো। আজিম হেসে বলছে, এত ন্যাকামি করে লাভ নাই, এখন কেউ এসে বাঁচাবে না তোরে। পা ধরে ক্ষমা চা, তাহলে ছায়রা দেবো। ঠিক তখনই এক তীব্র বাইকের শব্দ শুনে সে থমকে গেল। তারপর ফট করে বাইক ব্রেক করার শব্দ। মুহূর্তে আজিমের চোখ বড় হয়ে গেল। হৃদুয়া চোখ তুলে দেখে আফসান, কঠিন চোখ, দাঁতে দাঁত চেপে ধরে রাখা রাগ, এবং হাঁটুর নিচ পর্যন্ত সেনা ট্রাউজারে দাঁড়িয়ে আছে সে। তার সাথে আজান অফিস গেট আপে। দেখা মাত্র হৃদুয়া শক্তি ফিরে পেল। পুরো জোরে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে আফসানকে জড়িয়ে ধরল। আফসানের বুকের মধ্যে সে চাপা কান্না দিতে না পেরে বলল, সে সে আমার আমার শাড়ির ভেতরে। আফসানের বুকের মধ্যে সে কান্না চাপা দিতে না পেরে বলল। আফসান এক হাত দিয়ে তার ঠোঁটের উপর রাখল, অর্থাৎ সে বুঝেছে তার হৃদ কি বলতে চাচ্ছে। সে হৃদুয়ার গালে হাত রাখল। পরক্ষণে তার চোখ গেল গালে 5 আঙুলের ছাপে। হৃদুয়াকে নিজের পাশে সরিয়ে দিল, মুখটা আজিমের দিকে ঘুরিয়ে নিল। এরপর কিছু না বলে এগিয়ে গেল। আজিম বলতে চাইল কিছু, হাত তুলল। তুই? ঘুষ। প্রথম ঘুষিতে মুখ থুবড়ে পড়ল আজিম। তারপর একের পর এক ঘুষি, লাথি, কনুইয়ের আঘাতে আজিমের মুখ, বুক, পেট সব থেতলে যেতে লাগলো। তুই হাত তুললি আমার ঈদের গায়ে। আরও একটা লাথি পড়ল আজিমের পেটে। মাটিতে গড়াগড়ি খেতে খেতে আজিম হাঁপাতে লাগলো। অপরদিকে আজানও আজিমের চেলাপেলারে রামধুলায় দিয়ে ফেলেছে। তারপর আশাকে নিয়ে একটি টেবিলে বসলো। মেয়েটা ভয়ে কাঁপছে। আশেপাশে কয়েকজন মানুষ জড়ো হয়েছে, কেউ সাহস করে এগোচ্ছে না। হৃদুয়া ছুটে এসে হাত ধরে বলল, থামো প্লিজ, থামো মাহির ভাই, মরেই যাবে। আফসান দাঁত চেপে আজিমের গলা চেপে ধরতে যাচ্ছিল, কিন্তু হৃদুয়ার কণ্ঠে ব্যাকুলতা শুনে সে থেমে গেল। কিছুক্ষণ নিঃশ্বাস নিল, হৃদকে নিজের এক পাশে জড়িয়ে নিল। তারপর চোখ তুলে তাকালো সেই আধমরা আজিমের চোখে। তোর ভাগ্য ভালো যে সে হাত ধরে থামিয়েছে আমাকে। একটু নিচু হয়ে আজিমের কানের কাছে মুখ নিয়ে বলল, তুই যেদিন শান্তনগরের আশপাশে দেখা দিবি সেদিন তোর অস্তিত্ব থাকবে না। আফসান মাহির এহসান আমি প্রতিশোধ নিতে জানি। তোর মতো জানোয়ার আমার নারীর শরীরে হাত তুলেছে, এখন কিছু করতেছি না, মানে এই না যে করব না। ও আমার, তার স্পর্শের জবাবে তুই যা পাবি তা বিচার না,
শাস্তির শেষ পরিণতি। তারপর সে রিদুয়ার দিকে তাকিয়ে তার হাত শক্ত করে ধরে বলে, চল, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবি না। রিদুয়া কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর হাত ধরে হেঁটে যাচ্ছে আফসানের সাথে, যেভাবে একটা নিরাপদ পৃথিবীর দিকে কেউ কাউকে নিয়ে যায়। লোকজন স্তব্ধ। এহসান বাড়ির ছেলে আফসানকে সবাই চেনে, এমনকি সবাই আজিমের বখাটেপনাও জানে। তবে তার বাবার ক্ষমতা আছে এবং সেই ভয়েই কেউ এগিয়ে আসছিল না। হৃদয়ের চোখে টপ টপ করে জল পড়ছিল আর হাত ধরে এগিয়ে যাচ্ছিল আফসান। বাইকের সামনে এসে সে নিজেই হেলমেট পরল। তারপর হৃদয়ের মুখের দিকে তাকালো। তার গালে 5 আঙুলের ছাপ আর লাল দাগ স্পষ্ট। সে খুব সাবধানতার সহিত তাকে হেলমেট পরিয়ে দিল। তারপর ইশারা করলো পিছে উঠে বসার। হৃদয়া কিছু না বলে সিটে উঠল। 2 হাত দিয়ে ধরে রাখলো আফসানকে, ভয় নয়, যেন কোনো নিরাপদ জায়গা চেপে ধরা। বাইকের গতি যত বাড়ছিল, হৃদয়ের বুকের কাঁপনও ততই বাড়ছিল। তার কান্নার শব্দে আফসান বিরক্ত হলো। আর কান্না যে একজনের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তার খবর কি মেয়ের এটা জানে? বাইক চালাতে চালাতে সে বলল, তোর কি জামাই মরছে, নাকি অন্য বেডির লগে ভাইগা গেছে? হৃদয় ফট করে বলে উঠল কাপা গলায়, ফাউল কথা বলবেন না মাহির ভাই। আমি আমি খুব ভয় পেয়েছিলাম মাহির ভাই। আফসান কিছু বলল না, রাস্তার দিকে তাকিয়েই বলল, এসব মাথা থেকে ঝেড়ে দেয়। সেট আ থিং ইন ইউর মাইন্ড দ্যাট নথিং হ্যাপেন্ড। আই উইল হ্যান্ডেল আদার্স থিং। এই কথার পর হঠাৎ হৃদয়া ফুপিয়ে কেঁদে ফেলল। হেলমেট ছাড়া বাইকে বসা অবস্থায় তার কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। এত কান্না কেন করছিস? এখন তো আমার মন চাইতাছে বাইক ঘুরিয়ে আবার যাইয়া ধোলাই দিয়ে আসি। আটকালি কেন তখন? আপনি বুঝবেন না, আমার শরীরে হাত পড়েছিল, আমি নিজেকে ঘৃণা করতেছি। আফসান হঠাৎ ব্রেক চাপলো। বাইক দাঁড় করালো রাস্তার একপাশে, নিজেই নামলো। তারপর হৃদয়ার দিকে হাত বাড়িয়ে বলল। নেমে আয়। হৃদয় অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে আবার বলল। নেমে আয় বলছি। হৃদয় ধীরে বাইক থেকে নামলো। তখন আফসান তার 2 হাত ধরে তার চোখের সামনে দাঁড় করিয়ে দেয় এবং তার গালে হাত রেখে থাপ্পড়ের দাগের ওপর আঙুল স্লাইড করতে করতে বলল, তুই নিজেকে দোষ দিবি না রিদ। দোষ ওর, স্পর্শ তোকে করেনি। ছুঁয়ে গিয়েছিল একটা পশু, তুই ফুল। ও তোর পাপড়ি ছিঁড়তে পারেনি, বরং তুই তাকে থাপ্পড় দিয়েছিলি। সেই সাহস তোর রক্তে আছে। মাথা নিচু করিস না, আমি তোকে দেখে গর্বিত। হৃদয়া আবার ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার আফসান নিজের রুমালটা বের করে তার চোখ মুছে দিল। আর কাঁদিস না, কান্না করলে তোকে ভয়ঙ্কর রকমের পেতনি লাগে রে রিদ। তাই জোর করে হলেও হাস। আর তোর জামাই তো মারা যায়নি, তো এত কান্না কেন করতে হবে সুন্দরী? হৃদয়া রাগে চোখে তাকিয়ে বলল। আপনার সমস্যা কি? কান্না করতে দেওয়া যায় না শান্তি মতো? আফসান হেসে বলল, এই কান্না আমি সহ্য করতে পারি না, বুঝলি? কখন হার্ট অ্যাটাক করে বসি এমন পেতনি রূপে। হৃদয়া মুখ ঘুরিয়ে বলল। আপনি খারাপ। আফসান তার দিকে হেলান দিয়ে ফিসফিস করে বলল। তুই যা ভাবিস আমি তার চেয়ে খারাপ। বলে সিটি বাজাতে বাজাতে আবার বাইকে বসে যায়। আবার বাইকে উঠতেই বসলো। আজান আর আশা হাঁটতে হাঁটতে এসে একটা রিক্সা পেল। আফসান যেহেতু বাইকে চড়ে গেছে, তাই আজান তাকে রিক্সা করে পৌঁছে দিচ্ছে। আশার কোলে একটা ব্যাগ, তার মধ্যে মোবাইল আর কিছুক্ষণ আগে তারা মেলা থেকে যা যা কিনেছিল। রিক্সায় উঠেই আশা বলল, আপনি না থাকলে আজ আমি পাগল হয়ে যেতাম আজান ভাইয়া। সেই সময় খুব একা লাগছিল নিজেকে, বুঝছিলাম না কাকে রাখবো। আজান মুখ ঘুরিয়ে হালকা হেসে বলল, তুমি একা না, সব মেয়েই এমন সাহসী হইলে আজিমের মতো জানোয়ারেরা রাস্তা খুঁজে পেত না। আশা হেসে বলল, ধন্যবাদ আসার জন্য। সেটা আমার কর্তব্য। যতই হোক আমার বোনের বেস্ট ফ্রেন্ড তুমি। এমন কথায় আশার মন একটু খারাপ হলো। লোকটা তার চিন্তায় আসেনি, বোনের বান্ধবী দেখে আসছে। আজান তার মুখ অমাবস্যার মতন অন্ধকার হয়ে যেতে দেখে মিটিমিটি করে হাসল, তবে আশার আড়ালে। আরও রাগানোর জন্যই বলল, আবার তার উপর তুমি হচ্ছ পিসি মানুষ, কেউ যদি বাচ্চা ভেবে উঠিয়ে নিয়ে যায়। আশার এবার তার দিকে তাকালো। এই লোকটা তাকে খালি পিচ্ছি বলে। আরে 22 বছরের একটা মেয়ে পিচ্ছি কেমনে হয়? আমার বয়সের মেয়েরা কোলে পিঠে বাচ্চা নিয়ে ঘোরে, আর আপনি আমাকে পিচ্ছি কেমনে বললেন আজান ভাইয়া?
আজান এমন কথায় ভ্রু কুঁচকে ফেলল। তোমার কি বাচ্চা নেওয়ার ইচ্ছা এই ছোট বয়সে বিয়ে করে সাজ যাচ্ছে? আশার মুখ হা হয়ে গেল। সে এটা কখন বলল? এমন কথা একটা মানুষ কেমনে পেঁচাইতে পারে? কথা পেঁচানো তো কেউ আপনার থেকে শেখা উচিত আজান ভাই। আমি আমার বাবার সম্পত্তির ভাগ দেব না, সো আমাকে এত ভাই ডেকে লাভ নাই, পিচ্ছি। আশা এবার মহাবিরক্তি নিয়ে তাকালো তার দিকে। তার চাহনি দেখে আজান হাসল। তারপর একটু চুপ করে রইল। রিকশাটা তখন শান্তিনগরের মেঠো পথে চলছে। পাশ দিয়ে একটা জবা ফুলের গাছ পড়ল। হঠাৎ আজান বলে উঠল। মামা, একটু থামান তো। আশা অবাক হয়ে তাকালো। আজান রিকশা থেকে নামলো, গিয়ে একটা জবা ফুল ছিঁড়ে আনলো। তারপর আবার উঠে এসে এক চিলটে হাসি দিয়ে ফুলটা তুলে দিল আশার কানে। এটা রাখো, ভালো লাগবে দেখতে। আশা প্রথমেই থমকে গেল, তারপর আস্তে করে বলল। এটার মানে কি? আজান শুধু বলল। মানে কিছু না, ভালো লাগলো তাই দিলাম। রিকশা আবার চলল, কিন্তু আশা আর কিছুই বলল না। তবে তার কানে ফুল দেখে তার দিকে তাকিয়ে আজান নিম্ন গলায় বলল। তোমার কানে রাখলাম ফুল, হাসলে দেখো থেমে যায় হাওয়ার দুল। তোমার চোখে এমন এক আলো যেটা দেখে দিনের রাতের ভুল। এই ফুলটা তো একটুখানি সাজ, তুমি হাসলে পৃথিবীটাই লাগে আজ নতুন সাজ। রোদের রং ততক্ষণে বদলে গেছে। ঝকঝকে দুপুরের উজ্জ্বলতা থেকে নেমে এসেছে এক ধরনের সোনালি কোমলতা। শান্তিনগরের আকাশ জুড়ে পাতলা মেঘের দল ভেসে বেড়াচ্ছে, মাঝে মাঝে ঢেকে দিচ্ছে সূর্যটাকে, আবার হঠাৎ খুলেও দিচ্ছে তার আলো। বাতাসে ভেসে বেড়াচ্ছে শুকনো পাতার মৃদু খসখসে শব্দ। গাছে গাছে যেন অনুচ্চ স্বরে ডেকে চলেছে পাখিরা। নূর তালুকদারের জন্মদিন আজকে। 4 বছর বয়সী এই দুরন্ত মিষ্টি ছোট্ট মেয়েটার জন্য গোটা পরিবার জুড়ে যেন উৎসবের আমেজ। তালুকদার বাড়িতে হবে তা কিন্তু নয়, কারণ তালুকদার পরিবার একক পরিবার হলেও আকবর এহসানের সিদ্ধান্ত বরাবরই একটাই। তার বোন আলিয়ার ঘরে যদি কোনো আনন্দের উপলক্ষ আসে, সেটা উদযাপন হবে এহসান ভিলাতে। চিরকালই এমনটা হয়ে আসছে। আলিয়া যদি ঈদের নতুন শাড়ি পরে থাকেন, সেটা প্রথম দেখবে এহসান ভিলার দরজার লোকেরা। তালুকদার বাড়ির কোনো অনুষ্ঠান কিংবা ছোটোখাটো আয়োজন হলেও আকবর ভাই সেই ঘর থেকে বোনকে নিয়ে চলে আসেন তার নিজের বাড়িতে। আনন্দের দিনে বোনকে আলাদা রেখে তিনি কখনোই স্বস্তি পান না। সেই দিনের পর কেটে গেছে 2 দিন। সেদিন বাড়িতে আসার সাথে সাথেই আকবর এহসান জেরা করা শুরু করেন। কেন হয়েছে, এমনভাবে মেরেছে কেন, অনেক কিছুই। তবে আফসান বরাবরের মতোই তার সব কথা তেরা জবাবই দিয়ে এসেছে। এই নিয়ে আকবর এহসান অনেক চটে গিয়েছিলেন। পরে অবশ্য আজান এসে সব খুলে বলে তাকে শান্ত করে। আকবর এহসান মাঝে মধ্যে ভেবে পায় না এটা কি তার ছেলে নাকি হাসপাতালে উল্টোপাল্টা হয়ে গেছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো, সেদিনের পর আজিমকে আর গ্রামে দেখা যায় না। অনেকে বলে তার নাকি বিদেশে যাওয়ার কথা ছিল, আর তাই সে চলে গেছে। আবার অনেকে বলে ঢাকায় পাঠিয়ে দিয়েছে পড়ালেখার জন্য। কোনটা সঠিক কে জানে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে। বাবুর্চি রান্না করছে উঠোনে। আদিব ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এনেছে বাড়িতে ঘর সাজানোর জন্য, ঠিক যেমন নূর বলেছে। তার ফ্রোজেন থিমের সব লাগবে। আফসান নিজের রুম থেকে বের হতেই কেউ তার হাঁটু জাপটে ধরে ফেলে। তার দিকে তাকিয়ে মায়া মায়া একটা হাসি দেয়, আর তার নূর পাগলি। আফসান তাকে কোলে নিয়ে হেসে তার গাল টেনে দিয়ে প্রশ্ন করে। হঠাৎ আমার প্রতি এত ভালোবাসা কেন? তোমাতে তো আমি তপ্তময় অনেক বেশি ভালোবাসি। নিজের ছোট ছোট দুটি হাত দুদিকে প্রসারিত করে হেসে নূর জবাব দেয়। নূর এমন কথায় আফসান হেসে দিল। এমন সময় সেখানে রিদওয়াও এসে হাজির হলো। তাদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। এই মানুষটা নূরের সাথে সবসময় হাসতে থাকে, আর তাকে সবসময় রাগাতেই থাকে। আফসান তার দিকে তাকালো। এর দেখা কালকে থেকে পায়নি আফসান। মেয়েটাকে আজকে মনে হয় একটু বেশি হৃদয়হরিণী লাগছে। কাহিনী কি? কি করেছিস তুই আজকে মুখে? রিদোয়া তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়, পরপর আবার নিজের হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করে। তার দিয়ে এটা পুরো পাগল। কালকে কত রাত পর্যন্ত তাকে জাগিয়ে রেখেছে স্কিন কেয়ার করার নামে। এখন কি আবার কিছু উঠলো নাকি মুখে? কি হয়েছে মাহির ভাই? তোকে কেমন পেতনি পেতনি লাগছে রে? তার কথা শুনে নূর খিলখিলিয়ে হেসে উঠল। আমার মুখ ঠিকই আছে, বরং আপনার চোখের সমস্যা। তখনই পাশ থেকে আদিব যাচ্ছিল। সে থেমে বলল।
সবই টাকার কালাম। গরুকেও গাড়ি বানিয়ে দেয়। কালকে দেখলাম দুই বোন মাঝরাতে কালো কি লাগিয়ে বসেছিল। ছি, এমন বাজে পরিস্থিতি এসেছে যে তোর যে মুখে গোবর দিতে হয়। আফসানের মুখ থেকে এমন কথা বের হতে দেরি আদিবের পিঠে কিল পড়তে দেরি হয়নি। আর এই কিল নিক্ষেপ করেছে স্বয়ং রিদওয়া। ওইটা ফেস মাস্ক ছিল, যার দাম তোমার আনইউজড ব্রেইন থেকেও বেশি। বলে গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। যে আমি তো গোবরের কথা বলিনি, বললাম তুমি মার মার খেলাম আমি। তোমরা কোথায় কোথায় খালি কিলাও কেন? এই কোন জায়গার বিচার? আমি তো আন্দোলন ডাকবো এরকম ভাই নির্যাতনের জন্য। হ্যাঁ, সহবাগী গিয়ে সহবাগীদের সাথে যোগ দেয়। বলে সেও চলে গেল নূরকে নিয়ে নিচে। আর আদিব বেচারা সন্ধ্যার সময় বাড়িতে দাওয়াতি মেহমান আসছে ধীরে ধীরে। তবে যার জন্য এত আয়োজন সে এখনও তৈরি হয়নি। অবশ্য তৈরি, কিন্তু প্রিন্সেসের মাথায় কিছু ফুল লাগাতে চেয়েছে রিদওয়া, যার জন্য আফসান আনতে গিয়েছে। শৈলীও তার পরিবারকেও দাওয়াত দিয়েছে। মাত্র এসেছে আর সবার সাথে কুশলাদি বিনিময় করছে। শৈলী আজকে আকাশে একটা 3 পিস পরেছে, দারুণ লাগছে মেয়েটাকে। এমন সময় আফসান বাড়িতে প্রবেশ করলো আর বাড়ির সাউন্ড বক্স থেকে একটা গান বেজে উঠল। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি। বাড়িতে সবাই হতবাক, কে এমন কাণ্ড ঘটালো। আজান বুঝা পায় না এসব মানুষ হেডফোন লাগাইয়া শোনে এমন সাউন্ড বক্সে পুরো মহল্লা শোনাইতেছে। সাজ্জাদ দৌড়ে সাউন্ড বক্সের কাছে গেল। সেখানে ঈশান দাঁড়িয়ে আছে। বেচারার ফোন হ্যাং হয়ে গেছে। সাজ্জাদ সেটা দেখে ডাইরেক্ট তার খুলে দিয়েছে। সাদমান আর রিদওয়া পেট ধরে হাসতে হাসতে সোফায় বসে আছে। মৌমিতা, রিশা আর শৈলীও মিটিমিটি করে হাসছে। মা নির্যাতন নামে জোরে হাসতে পারতেছে না। ভাগ্যিস বেশি মানুষ নাই এখনো। আকবরে হোসেন বাড়ির বাচ্চাদের কাণ্ড দেখে হাসবে নাকি রাগ দেখাবে সেটাই ভুলে গেল। তবে আলী হোসেন সবটা সামলে নিল গেস্টদের সাথে এবং তাদের অন্য রুমের দিকে নিয়ে গেল। আফসান ফুলের প্যাকেটটি সোফায় বসে হাসতে থাকা রিদওয়ার কোলের ওপর রাখে। সাজ্জাদ আর ঈশানের দিকে এগিয়ে গেল। ঠাস করে একটা থাপ্পড় মারল ঈশানের মাথায়। তারপর সোফায় গিয়ে রিদওয়ার পাশে বসলো। এসব গান শুনিস? আরে ভাইয়া, অটো প্লে ছিল, আমার কি দোষ? তো প্লেলিস্টে কেন এই গান? ছোট শালার বিয়ে করার স্বাদ জেগেছে, আমরা বুঝেছি। সাজ্জাদ বলল ঈশানের কাঁধের ওপর হাত রেখে। ঈশান লাজুক হেসে বলল। কী সব বলেন ভাইয়া? এবার সাদমান নিজের হাসি থামিয়ে বলল। আরে লজ্জাও পাও দেখি। আপনার কেমন মেয়ে পছন্দ বলেন তো ছোট ভাই? দেখি আমার বড় ভাইয়া খুঁজে পাই নাকি। অনেকটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঈশান বলল। আমার তো বিয়ের বয়স হয়নি, তাও তো বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবার গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছিস নাকি রে? রিশা ঈশানের উদ্দেশ্যে চোখ ছোট ছোট করে বলল। আরে না, আমি ঋতু বউয়ের ইনাফ। বলতে দেরি কুশন একটা তার বরাবর মুখে পড়তে দেরি হয়নি। বেচারা ঈশান ব্যালেন্স হারিয়ে ঠুস করে চেয়ারে বসে গেল। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। বিড়বিড় করে বলল আফসান। কি হলো এটা ভাই? ঈশান হতভম্ব হয়ে বলল। আমি কি জানি, কুশন ক্যাচ ক্যাচ খেলছিলাম, আর তোর মুখ ভালো লেগেছে তাই ওইখানে গিয়ে ল্যান্ড করছে। বলে উঠে রুমে চলে গেল। কেন যে সিংহার গোয়ায় হাত দিতে গেলি? বলে রিশা ও একটা থাপ্পড় দেয় তার মাথায়। তারপর রুমে চলে যায়। তার পিছনে সাজ্জাদও যায় বউয়ের সাথে একটু আদর সোহাগ করতে। রিদওয়া উঠে নূরকে খুঁজে নিয়ে রুমে ফিরে যায়। রাত তখন প্রায় 9টা। রিদওয়া নিজের রুমের দরজায় খিল এঁটে বসে আছে। কেক কাটার সময় এত ডাকা হয়েছে সে যায়নি। এমনকি খাবার পর্ব শুরু থেকে এখনো পর্যন্ত তাকে বহুবার ডাকা হয়েছে, কিন্তু সে যেন কানে তুলো এঁটে বসে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। নূরকে রেডি করিয়ে সে পাঠিয়ে দেয় এবং তারপর নিজেও রেডি হওয়া শুরু করে। সে সাদা রঙের একটি আনারকলি পরেছে আর একটু লিপস্টিক, ব্যাস তার সাজা কমপ্লিট। কানে তার আগে থেকে স্বর্ণের টপ আছে। আফসানের রুমের সামনে ঠিক সিঁড়ির নিচে নামার, আর তার পাশে রুমই তার, তাই সে ঘরটি পেরিয়ে যাবে।
এমন সময় তার মন বলল একবার তার সেই পুরুষটিকে দেখে যেতে। সে রুমে উকি দিল, দেখলো শৈলী আফসানের বুকে। আফসান তাকে ধরেনি। এমন দৃশ্য দেখে হৃদয়ের পুরো পৃথিবী কেঁপে উঠল। হৃদয়ের মনে হলো তার বুকে কেউ ছুরি দিয়ে বারংবার আঘাত করছে। তবে আফসোস, তা এখনও বিয়ের জন্য হ্যাঁ বলেনি। আর হৃদয়া তো বোকা নয়। আফসানের যে তার প্রতি কিছু অনুভূতি আছে সেটা তো হৃদয়া বোঝে। তবে তারা হৃদয়াকে দেখার আগে সে ওই জায়গা থেকে সরে গেল। নিজের রুমে দরজা আটকিয়ে তার পেছনে হেলান দিয়ে নিজের চোখের পানি ছেড়ে দিল হৃদয়া, আর বিড়বিড় করে বলল, আজ আপনি আমাকে পুরোপুরি ভেঙে দিলেন, একেবারে তুচ্ছ করে দিলেন। মানুষ তো রাস্তায় পড়ে থাকা একটা কুকুরের দিকেও একটুখানি দয়া করে তাকায়, আর আপনি আমার উপর একটুও দয়া হয়নি। আপনার মাহির ভাই, একটুও না। আমি বুঝি এতটাই অচেনা, এতটাই মূল্যহীন। আশাকেও দাওয়াত দিয়েছিল হৃদয়া। মেয়েটা এসেছেও, তবে সে নিজের বান্ধবীর জন্য দরজা খোলেনি। সে সহ সবাই এখনও বাড়ির ছাদে বসে আছে, তবে শৈলী ছাড়া। আশা জানে না কি হয়েছে, তবে সে যখন এসেছে তখনই দেখেছে শৈলী কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। পরে রাতের খাবার খেয়ে তার পরিবারও বের হয়ে গিয়েছে। আফসার নিজের চুল খামচি দিয়ে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। কি হলো? সন্ধ্যা পর্যন্ত তো সবটা ঠিকই ছিল, তাহলে বেকার মহিলা হঠাৎ করে ইগনোর করা শুরু করলো কেন? সে এত করে ডাকলো, একটু টু শব্দ বের করলো না। আদিব ডাকার সাথে সাথে জবাব দিয়েছে তার মাথা ব্যথা। মাথায় কেটে ফেলাইয়া দেওয়া উচিত, যে না মাথা দুদিন পর পর করে খানিক ব্যথা। আফসান অনেক ভালো করে জানে ঘটনা সেটা না, তবে কোন ঘটনা সেটাই সে ধরতে পারছে না। সে বসা থেকে উঠে চেয়ারে একটা লাথি মারল। নিজের রাগ এসবের উপর ঝাড়ছিস কেন? সাজ্জাদ বিরক্ত হয়ে বলল। ফাউল কথা বলবি না, না হলে তোকেও তুলে আছাড় মারবো। আফসান সঙ্গে সঙ্গে উত্তর দিল, আজব, তুই কি নিজেই কি করে মেয়েটাকে রাগিয়ে দিয়েছিস? এখন আবার আমাদের সামনে জিদ দেখাস কেন? আবার বলল সাজ্জাদ। আরে বাল, আমি তো নিজেই কিছু জানি না কি করছি। অশান্ত আফসান চেয়ার টেনে আবার বসল। আশা এই আফসানকে দেখে পুরো অবাক হয়ে আছে। অপলক দৃষ্টিতে অশান্ত আফসানকে দেখছে সে। বড় ভাই হই তোমার, এরকম চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? হঠাৎ আজানের এমন গম্ভীর স্বর শুনে আশা হকচকিয়ে গেল। না মানে হ্যাঁ, বড় ভাইয়াই তো হয় উনি, তবে আমি তাকিয়েছি অন্য কারণে। আজান চোখ ছোট ছোট করে বলল, কি কারণে? মৃদুর বলা আফসান ভাইয়া হচ্ছে গম্ভীর, রকচটা, তবে এমন অশান্ত তো নয়। এই আজান আশার চোখে চোখ রেখে বলল, ভালোবাসা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। শান্ত মানুষকে অশান্ত বানিয়ে দেয়, অধৈর্য মানুষকেও ধৈর্যশীল বানিয়ে দেয় এই ভালোবাসা। কেটে গেছে গোটা এক রাত, হৃদয়ার দেখা কেউ পায়নি। আফসান পুরোটা রাত তার দরজার সামনে বসেছিল, কিন্তু পাষাণ মানবী তার জন্য দরজা খুলল না। শেষে ভোরের আলো ফোটার পর নিজের রুমে চলে এসেছে। কেন এমন করছে অন্তত এটা তো বলে দেওয়া উচিত, যাতে বোঝে তার দোষ কোথায়। কেন তাকে এত অবহেলার ধারালো করার দিয়ে এমন ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে? তার এখন আবার বের হতে হবে, না হলে তো অন্তত খাবার টেবিলে দেখা হতো। ধুর, ভালের জীবন, কিছু ঠিক মতন হয় না। আফসান রেডি হয়ে বের হলো। আজকে সে বাইক নয়, বরং বাড়ির একটা গাড়ি নিয়ে বের হলো। গন্তব্য তার ইভালি হাসপাতালের মর্গে। মর্গে রাখা লাশটির সামনে দাঁড়িয়ে আছে আফসান, সাজ্জাদ, সাদমান, মৌমিতা এবং শৈলী। লাশটি যে ব্যক্তির, তার নাম আকাশ হোসাইন। পেটের থেকে সেলাই খুলে কিছু বের হয়নি, তার মানে আগে সেগুলো বের করে নেওয়া হয়েছে, এবং যখন দেখেছে লাশের অবস্থা আশঙ্কাজনক তখন তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। লোকটার পরিবার খুঁজে পেয়েছিস সাদমান? আফসান বলল খুবই গম্ভীরভাবে। হ্যাঁ, রায়গঞ্জে একটা বস্তিতে থাকে। আকাশের সাথে আরও দুজনও গিয়েছিল সে জায়গায়, তবে তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন গিয়েছিল আর কোথায় ঠিক নিয়ে যাওয়া হয়েছিল? মর্গে থেকে বের হতে বলে আফসান। কিছুদিন আগেই সেখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছিল। সেখানে চেক আপ করানোর পর তাদের বলে হার্ট সমস্যার কথা বলা হয়েছে এবং তারাই তাদের ফ্রি চিকিৎসা দিবে বলে তার জন্য ঢাকায় যেতে হবে, এরকম একটা কথা বলে। মৌমিতা নিজের ট্যাবের দিকে তাকিয়ে সব বলল যা তার কাছে লেখা ছিল।
তবে হ্যাঁ, আমি যেহেতু জেনেছি তাদের সাথে আরেকজনও যাওয়ার কথা ছিল, তবে সে মাঝ রাস্তায় আবার ফিরে আসে তার মা মারা যাওয়ার কারণে। এর নাম ইনফরমেশন বের করো। আর আজকে রাতে আমরা রামগঞ্জে যাচ্ছি, সবাই প্রস্তুত থাকো। বলে গাড়িতে উঠে পড়ে আফসান, তার সাথে সাজ্জাদও আসে। গাড়ি চলছে বাড়ির উদ্দেশ্যে। প্যাসেঞ্জার সিটে বসে আছে সাজ্জাদ। হুম হুম। গলা চুলকায়? ভিক্স লাগবে নাকি গলা কাইটা ফেলবো তোর? কোনটা? আফসানের এমন কথায় সাজ্জাদ একটু হকচকিয়ে গেল। সে তো গাড়ির এই গুমোট ভাবটা কাটাতে চেয়েছে। চুপ থাক, তোর বোনের জামাই লাগে এমন কথা কস কেমনে? মুখ দিয়ে বলি। আফসানের নির্লিপ্ত জবাব। তোর আর শৈলের মধ্যে কিছু হয়েছে? চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে সাজ্জাদ। কিছু হওয়ার কথা। হওয়ার তো কথা অনেক কিছু, যতই হোক তোর হবু বউ লাগে। এক লাথি খাবি, ডাইরেক্ট খালে যাইয়া পড়বি। তার দিকে চোখ ফিরিয়ে এক প্রকার শাসিয়ে বলে আফসান। ইয়ে মানে, আজকে দেখছিলাম শৈলী বেদনা ভরা চোখ নিয়ে বারবার তোর দিকে তাকাচ্ছিল, আর কালকে যদি চলেও গিয়েছিল তাই ভাবলাম হয়তো কোনো মিস্টেক হয়েছিল তোদের মধ্যে। নিজের 32 পাটি এলিয়ে দিয়ে শেষের কথা বলল। শালা চুপ থাক। তুই আমার শালা, আমি তো শালা না। আরে বল না, কালকে কি হয়েছিল? ঝামেলা আমার রুমে এসেছিল, তখন আমি পাঞ্জাবি পরছিলাম। প্রথমত নক না করে ঢুকে পড়েছে, তারপর আবার উষ্টা খেয়ে পড়ছে আমার উপর। তারপর কতক্ষণ স্টিলের মতো জমে গিয়েছিল, তারপর আমি জটকা দিয়ে সরিয়ে দিয়েছিলাম। আবার আমার নাম সবাই ডাকে আফসান করে, ওই ঝামেলা আবার মাহির বইলা ডাকা শুরু করছে। এইসব মিলাইয়া মাথা খারাপ হয়ে গেছিল। নিজের জীবনে ঘটে যাওয়া এক অনন্য বিরক্তিকর ঘটনার বর্ণনা দিল। মাথা গরম করে কি করছস? থাপ্পড় টাপ্পড় মারছিস নাকি? অতি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো সাজ্জাদ। আমি মেয়েদের উপর হাত তুলি না, জাস্ট ওয়ার্নিং দিয়েছি যাতে আমার আশেপাশেও না ঘেঁষে। আর বলছি যে যে স্বপ্ন দেখছো সেটা পূরণ হবার নয়। স্যাহ, আমি ভাবলাম একটু ফাইটিং হয়েছে মনে হয়। তোর জীবনের রস কষের বড্ড অভাব। চুপ থাক। এমনই তোর শালির জন্য পুরো এক রাত ঘুম হয়নি, এর উপর আবার তুই মাথা খাস না। না আচ্ছা, এমনও তো হতে পারে যে ঋতু, শৈলী আর তোকে একসাথে দেখে ফেলেছিল। নিজের সর্বোচ্চ বুদ্ধি প্রয়োগ করে এই কথা বলল সাজ্জাদ। মনে হয়। সাথে সাথে আফসান থেমে গেল। কি হলো, থেমে গেলি কেন? সে ঘটনার পর থেকেই তো মনে হয় ঋতু এমন করছে। থাইমা যাও ভাই। বাবা, আমি শোনার সাথে সাথে বলে দিলাম, আর তুই সারা রাত ধরে এটাও বুঝতে পারলি না? সি, তুই নাকি এত বড় বড় ড্রাগ সাপ্লাইদের আইনের আওতায় নিস। আমি তো ভাবছি কেউ দেখেনি, আর আমি কি সব জানতা নাকি? মেয়েদের মন বোঝার জন্য আমার ফোবার জন্ম নিতে হবে, আর লাস্টের বার এটার উপর পিএইচডি করতে হবে, তাও বুঝতে পারবো কি না সন্দেহ। সাজ্জাদ আহসানের কথা শুনে হো হো করে হেসে উঠল। ছেলেটা প্রেমে পড়ে সেইভাবে নাস্তানাবুদ হচ্ছে। রাস্তার ধারে একটা ফুলের দোকানে গাড়ি থামালো সে। দোলন চাপা ফুল নিল আর কয়েকটা চকলেট নিল। সাজ্জাদ গাড়িতে বসে বসে তার কাণ্ড দেখছে। তারপর আফসান গাড়িতে ফিরে এসে চালানো শুরু করলো। ঘড়িতে বেলা 12টা বাজে। ঋতুয়া আর ঈশান ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। বাড়ির গিন্নিরা আজকে শপিং ডে পালন করতে গিয়েছে। যাওয়ার সময় অবশ্য তাদেরকেও নিয়ে যেতে চেয়েছিল, তবে তারা বাহানা দিয়ে দিয়েছে। আসলে এদের সাথে যাওয়া মানে এক দোকানে 14 বার ঘুরে নিজের পা ব্যথা করা। তাদের পাশে রিশা আছে ফোনে মগ্ন, আর আজান আর আদিপও আজকে অফিসে যায়নি। তারাও ল্যাপটপ নিয়ে কি করছে ড্রয়িং রুমে বসে। ঋতুয়া আজকে সকালে উঠেছিল আফসান যাওয়ার পরে। তাদের এখনও দেখা হয়নি। সে ঠিক করে রেখেছে আফসানের সামনে আর পড়বে না। থাক, সে তার শৈলীকে নিয়ে বিয়ে করুক, বাচ্চা নিক, তার কি? বছরে বছরে বাচ্চা হোক তাদের, যাতে তাদের সামলাতে হিমশিম খেয়ে যেতে হয়। আফসান যাতে তাদের জন্য টাকা কামাইতে কামাইতে ক্লান্ত হয়ে যায়। পরক্ষণে তার মাথায় তার মনের বলা কথাগুলো গুঁতো মারল। এখন তার কান্না আসছে সেই সব কথা ভেবে। বছরে বছরে বাচ্চা, তার ঋতুয়ার সামনে, তার পাশে কেউ ধপ করে বসার জন্য তার ধ্যান ভেঙে গেল। আফসান, মাহির এহসান বসা। সে কখন আসলো? ঋতুয়া উঠে যেতে চাইলে আফসান হাত ধরে আবার বসিয়ে দেয়। সে তার দিকে তাকালো। তার পাশে সাজ্জাদ বসা। তাদের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে সবাই।
আজব, এখানে কি সার্কাস হচ্ছে? এবার সে একটু সরে বসলো। আফসান তার দিকে একটু ঘষে বসলো। সে আবার সরে গেল। আফসানও তার দিকে এগিয়ে গেল। এরকম করতে করতে সে এখন একদম সোফার কিনারায় বসা। না পারছে সে মুখ খুলতে। কি সমস্যা? ফেলে দেওয়ার মতলব করছেন নাকি? আমি কি করলাম? তুই এই না খালি চাপছিস। অত্যন্ত ভদ্রভাবে জবাব দিল আফসান। আজানার আদিপ মুচকি হাসছে তার ভাইয়ের কাণ্ড দেখে। আমি সরে গেলে আপনি কেন এগিয়ে আসছেন? আর হাত ধরে আছেন কেন? ছাড়েন বলছি। আফসান হাত ছেড়ে দিল। হাত ছাড়ার সাথে সাথে রিদুয়া আবার উঠতে নিল। আফসান আবার তাকে বসিয়ে দিল সামনের টি টেবিলে। এইসব কি ভাই? রিদুয়া চেঁচিয়ে উঠল। মাঝে মধ্যে চোখে দেখা জিনিসও ভুল হয়তো। মানে বলতে চাচ্ছেন আমি ভুল দেখেছি? হ্যাঁ, আমি এই তো ভুল। সেটা কখন বললাম? বেককল মহিলা, ধর চকলেট খা। আর যা দেখেছিস সেটা ভুল, আর সব ভুল ফুল ভেবে ছেড়ে দে এবার। বলে একটা হাসি দিয়ে সে ওপরে চলে গেল। যাওয়ার আগে ফুলগুলো তার কোলের ওপর রেখে গেল, যেন সে চাচ্ছে তার হাসিতে রিদুয়া গলে যায়। আর হলোও তাই। তার মুখের একটা সূক্ষ্ম হাসি দেখা গেল। উপস্থিত সবাই বুঝলো মানবীর মন গলেছে। আজান সবাই একসাথে কথা বলে নিজেদের রুমে আসলো। তার ফোন একটা নোটিফিকেশনের আসলো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে আশা চৌধুরীর আইডি থেকে। সাথে সাথে আবার ক্যান্সেল করে দিয়েছে। মেয়েটা কি পাগল? পাঠানোর পর আবার ক্যান্সেল কেন করলো? এবার সে রিকোয়েস্ট পাঠালো আর সাথে সাথে রমণী সেটা অ্যাকসেপ্টও করে নিল। যা দেখে আজান বিস্তর হাসলো। মেয়েটার বয়স 22 হলেও কাজ কারবার একদম বাচ্চাদের মতন। পরপর মোবাইল টিউন বাজলো। ভাইয়া ভুলে গিয়েছিল, সত্যি। যা দেখে আজান ভ্রু কুঁচকে ফেলল। তাহলে আনফ্রেন্ড করে দাও। তার বাক্যটা রূঢ় শোনালো আশার কাছে, তাই সে ভাবলো হয়তো মানুষটা বিরক্ত হচ্ছে। আচ্ছা ভাইয়া। এই খবরদার, আমি ফ্রেন্ডের রিকোয়েস্টে পাঠাইছি, আনফ্রেন্ড করার হলেও আমি এই করব। তুমি কোন সাহসে করবা? আশা এবার দ্বিধায় পড়ে গেল। তাহলে সেই তো বলল। আপনিই তো বললেন ভাইয়া। চুপ থাকো পিসি, কতবার বলেছি আমার বাবার সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না, তাহলে কেন ভাইয়া ভাইয়া করছো? আশা এবার বিরক্তই হলো। আজও তাহলে কি ডাকবে? তার থেকে বরং সে অবশ্যই নাম তো ধরে ডাকতেই পারবে না। তাহলে কি ডাকবো? নাম আছে আমার, আমার বাবা অনেক খুঁজে রাখছে। আপনি বড় আমার থেকে, নাম ধরে ডাকা উচিত না। তাহলে তুমি ঠিক করো কি ডাকবে, তবে ভাইয়া নাম। এবার আশা ফাঁদে পড়ে গেল। কি ডাকবে? ইঞ্জিনিয়ার সাহেব। কি বললে? আজানের কাছে ডাকটি সুন্দর লাগলো বোধহয়, কেমন অন্য একটি অনুভূতি। ইঞ্জিনিয়ার সাহেব ডাকি। আশা খানিক আমতা আমতা করে বলল। ডাকতে পারো, খারাপ শোনে না। বলে হালকা হাসলো। আশার মুখেও তখন হাসি বিস্তর। এহসান ভিলায় ডাইনিং রুমে আলো ঝলমল করছে। সবাই রাতের খাবার খাওয়ার জন্য আসছে। বাড়ির গিন্নিরাও বাড়ি এসেছে। গেল তো সারাদিনের জন্য, তবে ব্যাগ করে শপিং আনলো মাত্র 5-6টা। তবে আফসানের ফুপুরা বিকেলে চলে গিয়েছে তালুকদার বাড়ি। সাজ্জা তো এখনও এখানেই আছে। সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে জামা কাপড় নিয়ে এসেছিল। এখান থেকে একসাথে বের হবে। আকবর সাহেব খাবার খেতে খেতে ছেলের উদ্দেশ্যে বলল। শুনলাম তুমি নাকি রামগঞ্জ যাচ্ছ। আফসান খানিক অবাকই হলো। সে তো এখনো জানায়নি। তবে বাবা জানলো কি করে? যাওয়ার আসল কারণ জানলে তো তার মা যেতেই দেবে না। তার কিছু বলার আগে আলী সাহেব বললেন। ও, ট্যুরে যাচ্ছেন আপা? বাংলাদেশের এত জায়গা থাকতে রামগঞ্জ? আফসানের এই লোকটাকে বড্ড ভালো লাগে। এই যে মানুষটা জানে যে সে কোনো ট্যুর দিতে যাচ্ছে না, কারণ আফসান তাকে জানিয়েছে মিশনের কথা। জি, সাজ্জাদরাও যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যে চলে আসো। সাজাদও মাথা নেড়ে সায় জানালো। আর কোনো কথা বলেনি কেউ। তবে রিদুয়া শুনেই গেল সব, কিছু বলল না। তাকে কি একবার জানানো উচিত ছিল না? হ্যাঁ ছিল। অবশ্য তাকে জানাবে কেন? সে কেই বা হয়। ঠিকই আছে। তারপর সবাই টুকটাক কথা বলে খাওয়া শেষ করলো। রিদুয়া সবার আগে খাওয়া শেষ করে রান্নাঘরে চলে গেল। আফসান তার যাওয়ার পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। আবার ছ্যাদ করে উঠছে এই মায়া। মায়া তো না, যেন কড়াই তেল আর পানি মিশ্রণেই ছ্যাদ কইরা ওঠে।
খাবার শেষ করে রিশা ধূপ করে নিজের ঘরে চলে আসলো। তার পিছনে পিছনে সাজ্জাদও আসলো। আর একটু দেরিতে আসলেই বেচারার মুখেই দরজা আটকিয়ে দিত এই ডাক্তারনি। সাজ্জাদ বুঝে পায় না তার শ্বশুর শাশুড়ি এত ঠান্ডা মেজাজের কুল মানুষ, তবে এই দুই বোন কার মতো হয়েছে? কথা নাই বার্তা নাই, ফোঁস করে খালি নিশ্চিত বড় চাচা শ্বশুরের মতোই হয়েছে। রিশা আলমারি থেকে জামা বের করেছে, এমনভাবে আছে যেন সাজ্জাদ নেই তার রুমে। দেখো না দেখার ভান করছে। কোনো কথা বলবে? তার কি উচিত ছিল না বলা যে সে ট্যুরে যাবে? এতদিন পর আসলো, কোথায় বউরে সময় দেবে তা না। এসব ভাবতে ভাবতে তার ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব করলো। তার কোমর পেঁচিয়ে সামনে পেটের ওপর একজোড়া হাতের অস্তিত্ব পেল। উফব, ভালো লাগে না। রিশার পুরো শরীর নিস্তেজ করার জন্য এমন বাক্যই যথেষ্ট। আসলে যতই রিশা বড় হোক না কেন, সে আহ্লাদ পেলেই গলে তার রাগ পানি হয়ে যায়। সত্যি বউ, আমি খাবার খাওয়ার পরেই বলতাম। তা না করে একসঙ্গে ট্যুর থেকে এসেই বলতেন। সাজাদ রিশার ঘাড়ে নাক ডুবায়, ছোট ছোট করে চুমু এঁকে দেয়। এতে রিশার পুরো শরীরে কম্পন ধরে গেল। সে ছোটার জন্য ছটফট করলো। তার ছটফটানি দেখে সাজ্জাদ তাকে ছেড়ে দিয়ে তার সামনে ফিরল। তারপর কপালে চুমু এঁকে কপালে কপাল মিলিয়ে ফেস করে বলল, এবারের মতো ক্ষমা করে দে বউ। রিশার মন বলে গেল, সে হেসে ফেলল। আফশান বেচারা সেই কখন ধরে সোফায় বসে আছে, তার ভোরে যাওয়া লাগবে, কিন্তু এই মহারানী তো রান্নাঘর থেকে বেরই হচ্ছে না। 1 বছরের কাজ কি একসাথেই শেষ করছে নাকি? আফসান টিভিতে সংবাদ ছেড়ে রেখেছে, পাশেই আকবর এহসান বসা। উফব, ভালো লাগে না। আকবর এহসান ভ্রু কুঁচকে ফেলল। সে এই ছেলের মতলব ভালো করেই বুঝছে, না হলে কি তার ছেলে শুধু শুধু এখানে বসে থাকে? তার ছটফটানি তো তার চোখে পড়ছে। সমস্যা কি? সকালে তো তোমার যাওয়া লাগবে, এখনো ঘুমাতে যাচ্ছ না কেন? আফসান নিজের বাবার দিকে তাকালো চোখ ছোট ছোট করে। তোমারও তো অফিস আছে, তুমি কেন বসে আছো? আমি থাকার যথেষ্ট কারণ আছে। দেখছো না আমার বউ কাজ করছে, শেষ হয়ে গেলে যাব। আফসান এবার সোফায় হেলান দিয়ে বলল, তোমার বউয়ের পাশে যে যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে সে তো আবার আমার বউ। তার কাজ শেষ হয়ে গেলে আমিও চলে যাব। আকবর হোসেন নিজের ভ্রুকে আরো কুঁচকিয়ে ফেলল। মাত্রা অতিরিক্ত বিরক্ত সে ছেলের উপর। এখনো বিয়ে হয়নি। আফসান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল। মনে মনে তো আমি বিয়ে করে বাসরও করে ফেলেছি। আকবর হোসেন এবার ছ্যাদ করে উঠল। নির্লজ্জ ছেলে। তোমার এই স্বভাব গুণ আমার পাওয়ার কথা ছিল, ওই মেয়ে কেমনে পেল? আকবর হোসেন এমনভাবে তাকালো ছেলের দিকে যেন সে আর পড়বে না। ছেলেটা এমন কেন তার? এমন সময় শাহানাজ বেগম রান্নাঘর থেকে বের হয়ে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আবারও ঝগড়া করছো? আমি করি নাকি তোমার নির্লজ্জ ছেলে করে? যত সব। বলে গটগট করে হেঁটে চলে গেল। তার যাওয়া দেখে আফসান আর শাহনাজ হেসে দিল। প্রেশারের ওষুধ মনে করে দিয়ে দিও, মাথা আজকে অনেক গরম তোমার স্বামী। শাহনাজ বেগম হেসে ছেলের বাহুতে চাপড় মেরে চলে গেল। তার কিছুক্ষণ পরই রিদুয়া বের হয়ে এলো। সে কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো, যেন আফসান দুনিয়াতেই নেই। আফসানও আর কি করবে, বেচারাও তার হৃদের পিছনে পিছনে গেল। রুমে গিয়ে দরজা আটকিয়ে ফেলবে রিদুয়া, এমন সময় রুমে ঢুকে গেল। আর জীবনেও হবে না। তার হঠাৎ এমন কাণ্ডে রিদুয়া যেন অবাক হওয়াও ভুলে গেল। নিজেকে সামলে নিয়ে, এমন হওয়ার কথা আবারও? আফসান জোরে জোরে নিজের মাথা নাড়ালো। না না, ভুলেও না। মনে থাকবে তো? রিদুয়া নিজের বুকের সাথে 2 হাত ভাঁজ করে বলল। আফসান মাথা নেড়ে সায় দিল। খুব থাকবে। আচ্ছা, এবার যেতে পারেন। নিজের বেডে যেতে যেতে বলে। আফসান তার হাত ধরে আবার সামনে নিয়ে আসে, কপাল থেকে চুল সরিয়ে কানের পিছনে গুজে দিতে দিতে বলে, নিজের খেয়াল রাখবেন ম্যাডাম, ঠিক আছে? তার এইটুকু স্পর্শই রিদুয়াকে নাড়িয়ে দেয়। সে মাথা নেড়ে সায় জানায়। তারপর আফসান রুম থেকে বের হয়ে যায়। এরপর সারা রাত তার ঘুম হলো না। ভাবলো একসাথে আফসান যাওয়ার পরেই ঘুমাবে, তবে ঠিক ভোরের আলো ফোটার আগে তার চোখে ঘুম হানা দিল। সকালে পাখির কলরবে রিদুয়ার ঘুম ভাঙলো ঠিক 8টায়। পাশে সাইড টেবিলে ঘড়িতে সময় দেখে সে হতভম্ব হয়ে উঠে পড়ল। আফসানের রুমে গিয়ে দেখলো তার রুম খালি, অর্থাৎ সে চলে গেছে। একবার বলেও গেল না আসুক এবার। যতই মিষ্টি কথা বলুক, এবার আর সে গলবে না।
তবে রমণী জানতই না যে সে যার প্রতি অভিমান করেছে সে মানুষটি যাওয়ার আগে তার কপালে তার ঠোঁটের পরশেকে তবেই বের হয়েছে। সময় আপন গতিতে চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। তবে অনেক সময় সময়ের সাথে সাথে অপেক্ষা করতে করতে থমকে যায়। আফসান বাড়ি থেকে গিয়েছে আজ 5 দিন। টুকটক সবার সাথেই তার কথা হয়, তবে রিদওয়া ছাড়া। অবশ্য রিদওয়াও যোগাযোগ করতে পারত, তবে তার কাছে তো নাম্বার নেই। আফসানের ফোন নাম্বার তার কাছে ছিল আগে, তবে সে ফোন তার চুরি হয়ে গিয়েছে, তাও আবার ঢাকার মোহাম্মদপুর থেকে, তাই আর পাওয়ারও সম্ভাবনা ছিল না। নতুন কিনেছে, তবে আফসানের নাম্বারও তাতে নেই। তবে পাষাণ লোকটাও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। সে চাইলে তো পারত সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে নাম্বার নিতে, দিয়ে থাকলে তাও তার ফোন থেকে নাম্বার নেওয়া যেত। তবে সেও মেডিকেলে অনেক ব্যস্ত। এসব ভাবতে ভাবতে সে করিডোর দিয়ে হাঁটছিল, আর তখন দেখলো আদিব বাড়ি ফিরেছে। তার মাথায় চট করে বুদ্ধি আসলো। সে দৌড়ে আদিবের সামনে গিয়ে দাঁড়ালো। তার হঠাৎ এমন আগমনে বেচারা হতচকিত গেল। তুই কি ঘূর্ণিঝড় হওয়ার প্র্যাকটিস করছিস রিদু? তার কথাকে পাত্তা না দিয়ে রিদওয়া বলল, দাঁড়াও, আমার ফোন ব্যালেন্স নাই, তোমার ফোনটা দিয়ে যাও, আশার সাথে কথা বলবো। এমন সময় আজানও বাড়িতে ফিরল। তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোর ফোনে না আমি কালকেই 100 টাকা দিলাম? রিদওয়া ভুলেই গিয়েছিল এই কথা। তারপর তো সে আর কারোর সাথে কথাই বলেনি। শেষ হয়ে গেছে, আগে ছিল না দেখে ধার নিয়েছিলাম। আজান তার দিকে ভ্রু কুচকে তাকালো। তারপর নিজের ফোনে আসার নাম্বার ডায়াল করে কল লাগিয়ে রিদওয়াকে দিল। ধর আমারটা দিয়ে কথা বল তাহলে, তারপর আমার রুমে দিয়ে আসিস। বলে আজান নিজের রুমের দিকে চলে গেল। আদিবও চলে গেল। আশা ফোন ওঠায়নি। সমস্যা কিসের? আজানের কাছেও তো নাম্বার আছে। রিদওয়া আজানের ফোনের কল লিস্টে সার্চ দিল, আফসান লিখে সার্চ দিল, কিন্তু কোনো নাম্বার আসলো না। তারপর ভাবলো হয়তো মাহির দিয়ে রেখেছে। তবে তার ভাবনাকে জল ঢেলে দেখলো এই নামেও নেই। তারপর রিদওয়া প্রায় আশাহত হয়ে এমনি ঘাটছিল ফোন লিস্ট। হঠাৎ তার চোখ আটকালো দুলাভাই আফসান লেখা নামে। চোখ ছোট ছোট করে তাকালো। দুলাভাই, তার বউয়ের ভাই আজান ভাইয়া। এসব ভাবতে ভাবতে কখন যে চাপ লেগে কল চলে গেল সে জানে না। তবে যখন পর্যন্ত জেনেছে তখন পর্যন্ত অপর মানুষটির কণ্ঠ শুনতে পেল, যা শুনে তার বুক ধক করে উঠল। মানুষ এমন পাষাণ হতে পারে? একটা মেয়ের কণ্ঠ, আওয়াজটি যে শৈলী সেটি রিদওয়া বুঝলো। তাই কোনো কথা না বলে ফোন কেটে দিল। তবে নাম্বারটি মনে করে রাখলো আর কল লিস্টে এখনের কল ডিলিট করে দিল। আজানের রুমে গিয়ে ফোন রেখে আসলো। সেখানে ছটফট করেছে কথা বলার জন্য, দেখার জন্য। আর সে সুন্দরভাবে তার ফিয়ান্সের সাথে আছে। ভালো কথা, থাকুক একসাথে। আজান কেবল মাত্র ল্যাপটপ নিয়ে বসলো। অফিসে ইদানিং কাজের অনেক চাপ। তার ফোন বেজে উঠল। আশা দিয়েছে। সে ফোন ধরে শুনতে পেল একটু রিনিঝিনি কণ্ঠে সালাম। সে মনে মনে প্রত্যুত্তর করল, তবে কিছু বলল না। রমণী আবার শুধালো, কে বলছেন? কিছুক্ষণ আগে কল দিয়েছিলেন। আজান বুঝলো রিদওয়ার সাথে তার কথা হয়নি। আপনার ইঞ্জিনিয়ার সাহেব বলছি ম্যাম, কেমন আছেন? আশার সারা শরীরে কম্পন ধরে গেল। সে ভাবেনি আজান হবে এটা। ভালো, আপনি? এই তো ভালো। আপনার বান্ধবী ফোন দিয়েছিল, তার ফোনে নাকি ব্যালেন্স শেষ, তাই? আশ্চর্যের বিষয়, সে তো ফোন পাওয়ার কিছুক্ষণ আগেও তার সাথে কথা বলেছিল। আর তাকে তো সোশ্যাল মিডিয়াতেও এই মেয়ে ফোন করতে পারত। তাহলে এনার সাথে থেকে কেন দিতে হলো? ও আচ্ছা, তাহলে রাখি। কেন? বান্ধবীর সঙ্গে তো সারাদিন ঘুষুর ফুসুর করেন, আমার সাথে হলেই কথা খুঁজে পান না? প্রায় সঙ্গে সঙ্গেই বলল আজান। আশা কি বলবে? সে তো কোনো কথায় খুঁজে পায় না। আজকে হঠাৎ আমাকে আপনি করে বলছেন যে? কেন, ভালো লাগেনি? না, ব্যাপারটা সেরকম না। মানে কেমন জানি অপরিচিত ফিলিং হচ্ছে। আপনি ডাকটি সম্মানের, আপনি ডাক আর ভালো লাগে। আপনজনকে ডাকতে সমস্যা থাকে ডাকবো না? সমস্যা আছে? না না, কি সমস্যা থাকবে? সাথে সাথেই বলল। আজান খানিক হাসল। ধরনের বুক চিরে নতুন দিনের আবির্ভাব। সবাই নিজের নিজের কর্মসংস্থানে যাওয়ার জন্য ব্যস্ত। রিদওয়া আর আশা ভার্সিটির মুক্ত মঞ্চে বসে আছে। কিছুক্ষণ আগে রিদওয়া কালকে সব ঘটনা খুলে বলল।
আসলে আশায় তাকে চেপে ধরেছিল, কারণ আশা চাচ্ছিল আজানকে ইগনোর করতে, কেননা আশার ফ্যামিলি এইসব লাভ ম্যারেজ মনে না। তাই আজান আর তার মধ্যে যদি কিছু হয় তাহলে তার পরিবার পুরো ঝামেলা শুরু করে দিবে। তবে একটা দুষ্টু বুদ্ধি চাপলো তার মাথায়। চল আফশান ভাইয়াকে ফোন দি রিদু। আমি ভুলেও কথা বলবো না ওই মানুষের সঙ্গে। হৃদু আর প্রায় সাথে সাথেই জবাব আসলো। আরে তুই বলিস না, আমি বলবো, প্রাঙ্ক কল করব। আশার চোখে যেন আলো চকমক করছে। তারা এই কাজ এর আগেও করেছে, প্রাঙ্ক কল আর কি, তবে আফসানকে। হৃদয় অনেকক্ষণ দোমনা করলো, তবে অবশেষে আশার জোরাজোরিতে মেনে নিল। সে নাম্বারটি আশার ফোনে ডায়াল করলো। আশা ফোন লাগালো। অপরদিকে আফসান সেই ঘটনার থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়ার ব্যক্তি আকাশকে নিয়ে আলোচনা করছে। তারা রামগঞ্জে সেই আকাশের সঙ্গে দেখা করেছে, তবে কেন যেন মনে হচ্ছে সে সত্যিই বলছে না। স্থানীয় সূত্র জানা গিয়েছে আকাশ এই এলাকায় এসেছে মাত্র 1 মাস হয়েছে। তবে সেদিন যে না মারা যাওয়ার নাম করে চলে আসলো, কিন্তু সে তো বাড়িতে এসে বসেছিল টানা 2 দিন বলে বাড়ি থেকে বের হয়নি। তবে আসল ঘটনা কি? আকাশকে বারবার ডাকা হলো তার জিজ্ঞাসাবাদের জন্য, তবে লোকটি যেন কথা সব মুখস্থ করে এসেছে। গতকালকে গুপ্ত গোয়েন্দা দ্বারা জানতে পেরেছে যে সংস্থাটির মাধ্যমে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সে সংস্থার লোকের সাথে আকাশকে আগেও দেখা গিয়েছে। তাই তারা সেই তথ্যের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়ে পুলিশ সহ তাকে ধরতে যায়। তবে ধুরন্ধর আকাশ জানতো তার সাথে এমন কিছুই হবে, তবে সে পালায়নি। সে ঘরেই ছিল, এমনকি যখন তাকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে যাওয়ার কথা বলে তখনও সে বিনা বাক্যে তাদের সাথে চলা শুরু করে। তবে যখনই তাকে পুলিশের গাড়িতে ওঠানো হয় তখনই সে তার কোমর থেকে একটি গান বের করে তাক করে প্রথমে একজন পুলিশের দিকে। তবে তারা ভয় পায়নি। তখন আকাশ নিজের মাথায় গুলি তাক করে, যা দেখে সবাই একটু বিচলিত হলো এবং আকাশ গাড়ি থেকে নেমে গেল। তার সাথে সাথে বাকিরাও নামলো, তবে আকাশ তাদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আফসানেরটা দেখে বলল, আমরা তোমাকে কিছু করব না, এমনকি আমাদের বিশ্বাস তুমি কোনোভাবে এখানে ফেঁসে গিয়েছো। তাই ভালোই ভালোই সারেন্ডার করে দেও, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। আকাশ তাচ্ছিলের হাসি হাসলো এবং বলল, আমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে কি হবে সাহেব? আমার 6 মাস অন্তঃসত্ত্বা স্ত্রী তাদের কাছে। তাদেরকে আপনারা যত হালকা নিচ্ছেন তারা কিন্তু মোটো তেমন নয়। কে তারা? তোমাকে পেলো কি করে? আর এসব কেন করছে? সাদমান তার দিকে এগোতে এগোতে বলল, পিছনে পিছনে সাহেব, এখানে আমি তাদের নামে এক শব্দও বলবো, আর ওইখানে আমার স্ত্রীর সন্তানের জীবনের সময় গোনা শুরু হয়ে যাবে। আকাশের পেছনে যেতে যেতে বলল। সাজ্জাদ তাদের কথার মাঝখান দিয়ে ধীর পায়ে পেছন দিক দিয়ে আকাশকে ধরতে এগিয়ে যেতে থাকলো, তবে তা আকাশ টের পেল। আল্লাহ হাফেজ সাহেব, এসব জালেমদেরকে ধরে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন। আমার স্ত্রী রোকে আমার বাচ্চাকে বাঁচিয়ে নিয়েন সাহেব, আপনার কাছে আমার একটি শেষ অনুরোধ। বলে নিজের মাথা বরাবর নিজেই গুলি তাক করলো এবং সাথে সাথে মৃত্যুবরণ করলো। সেই ঘটনার পর থেকে আফসানের মেজাজ পুরো বিক্ষিপ্ত। একে তো হৃদের সাথে কথা হচ্ছে না আজকে প্রায় 4 দিন। এমন না যে সে পারতো না, অবশ্যই পারতো। হৃদের নম্বর আছে তার কাছে, তবে এখন এত কাজের মধ্যে সে চাচ্ছে না। আর সে এখন হৃদকে তার প্রতি পুরো দুর্বলও বানাতে চাচ্ছে না। তার এখনও অনেক কাজ বাকি। তার এরকম ছন্নছাড়া জীবনে হৃদকে এখন আনা যাবে না। তাই আগে নিজেকে গোছাচ্ছে সে। মেয়েটা এবার গেলে তার গর্দান কেটে রেখে দেবে। আবার এই শৈলী মেয়েটাও অতিরিক্ত গায়ে লাগছে মানা করার পরও। এবার মনে হয় সাজ্জাদের কথা শুনতে হবে। যারা মুখে বোঝে না তাদের হাতের মাধ্যমে বোঝাতে হয়। তার ভাবনার মাধ্যমে তার ফোন একটি কল এসেছে। প্রথমবার সেটা ধরেনি, তবে আবার আসলো। তৃতীয় চতুর্থবার, শেষ পঞ্চমবারে সে ফোনটি ধরল। তার সামনে সাজ্জাদ আর সাদমান বসা। ফোন ধরার সাথে সাথেই ওপাশ থেকে মেয়েলি সালাম, যা শুনে সে ভ্রু কুঁচকে ফেলল। নিজের গম্ভীর গলায় সে বলল, কে বলছেন? আশা নিজের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, হানি, তুমি আমাকে ভুলে গেলে? সে নিজের চোখ ছোট ছোট করে আবার বলল, সরি আই গেস আপনি রং নম্বরে ডায়াল করেছেন। আমি কোনো আপনার হানি ফানি না। না না, আমি ঠিকই জায়গায় করেছি। তুমি তো আফশান মাহির এহসান। জি, তবে আমি আপনাকে চিনি না। প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, এত জলদি ভুলে গেলে চলবে হানি? তবে অনাগত বাচ্চার মাকে? ও হ্যাঁ, চিনেছি আমি। বলো বলো, কেমন আছো?
আশা শুকনো বিষম খেলো। এত ভালো তুমি? সে যে শান্তিনগর গেলে এখনো তো এলে না। আমি তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ হ্যাঁ, আমিও জান অনেক মিস করছি তোমাকে। সেদিন যখন তোমাকে শেষবার ছুঁয়েছিলাম, উফ উফ, এখনো ভুলতে পারিনি। আশা আর ঋতুয়ার চোখ তো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাহলে কি আসলে শৈলী ছাড়া অন্য কোনো মেয়ে আছে জীবনে, যার জন্য সে শৈলীকে মানা করছে বিয়ের জন্য? আমিও। তুমি এখন কোথায়? তোমার মনে যান, উঁকি মারো, দেখবা আমি আছি। ঋতুয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, যা দেখে আশা শুষ্ক ঢোক গেল। তার কি দোষ? উনি এই না সেন ফ্ল্যাটিং করছে। বাই দ্য ওয়ে জান, ইউ হ্যাভ ভেরি প্রিটি ভয়েস। আশা ঋতুয়ার দিকে একটা সেন্টি খাওয়া মুখ নিয়ে তাকিয়ে আছে। তার কি দোষ আছে? আছে সে কেন ফোন দিয়ে যাচাই করতে চাইলো তার গলারে কে বলেছে প্রিটি ভয়েস হইতে? কি হলো হানি, মুখের মধু সব শেষ? কথা বলছো না কেন? কথা এমনভাবে শোনালো যেন আফসান তাতে দাঁত চিপে এই কথা বলছে। না, কি বলছো? আসলে আমি তো লজ্জা পেয়ে গিয়েছিলাম। বলে ঋতুয়ার দিকে তাকিয়ে এক মেকি হাসি দিল। বাহ, কি বলছো, তোমার লজ্জাও আছে? তো লজ্জা তো নারীদের ভূষণ। আচ্ছা নারী, আপনি তাহলে এক কাজ করেন। কি কাজ? লজ্জার সহিত আপনার ফোনটি পাশে বসা রমণীর হাতে স্থানান্তর করেন। গেল গেল, ধরা খেয়ে গেল। কি হলো, মিউট বাটন চাপ লেগেছে কেন? আজান জানে আপনি যে তার ভাইকেই হানি, জান এত কিছু ডেকে ফেলছেন। সরি ভাইয়া। বলে সে ঋতুয়ার কাছে ফোন ধরিয়ে দিল। অপরদিকে এতক্ষণ যাবৎ সাজ্জাদ আর সাদমান আফসানের কথা শুনে মিটিমিটি করে হাসছিল, এখন হো হো করে হাসা শুরু করলো। আফসান তাদেরকে রুমে রেখে উঠানে চলে গেল। ঋতুয়া কানের ফোন ধরলো। আজান থেকে এত কিচ্ছা করে আমার নাম্বার নিয়েছিস কি এটা করার জন্য? ঋতুয়া অবাক হলো। উনি কেমনে জানলো যে ওটা সে ছিল? ফোনও সে ধরল না। কি ভাবছিস আমি জানলাম কেমনে? তার নীরবতা দেখে আফসান আবার বলল। ছোট করে জবাব দিল। ফোন ভুলে অফিসে রেখে এসেছিলাম, তাই যখন ফোন দিয়েছে ওইখানে শুধু শৈলী ছিল। ও ভেবেছে হয়তো আমি অন্য কারোর নম্বর দিয়ে ফোন দিয়েছি খোঁজ করার জন্য, তাই ও ধরেছে ফোন। আর যখন আমি দেখেছি আজান ফোন দিয়েছে, তারপর আমি ব্যাক করি, পরে ও বলল যে ও বলে দেয়নি। আবার এটাও বলল যে তুই নাকি কিছুক্ষণ আগে ওর ফোন নিয়েছিস। একে একে দুই মিলিয়ে বুঝে গেলাম যে তুই ফোন দিয়েছিস, বুঝেছি। আবারও ছোট করে জবাব দিল। এখন ভার্সিটিতে ক্লাস শেষ, নাস্তা করে এসেছিস, বাসায় যাবি এখন? আফসানের মেজাজে পারদ চড়িয়ে ওপরে উঠে গেল। প্রতি কথায় খালি হা, এইগুলো কোনো কথা হলো? থাপ্পড় খাবি? সে তপ্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো। আবারও একই জবাব দিতে গিয়েও থেমে গেল। কি হলো, আটকে গিয়েছিস কেন? বল হুম। দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, না। এবারও ছোট উত্তর, যা আফসান আশা করেনি। এসব কথা বললে মেয়ে রেগে ফেটে ঝগড়া করার কথা। আজব রিদুয়া, আমি কি তোর হ্যাঁ হুঁ শুনতে কথা বলছি তোর সাথে? তোর এরকম হলে ফোন রাখ, কথা বলা লাগবে না তোর। খানিক উচ্চস্বরেই বলল, সাথে আবার ঋতুয়ার নাম পুরোটা নিয়েছে, যা আফসান কখনো করেনি। তাই ঋতুয়ার আরো বেশি খারাপ লাগলো। সে নিজের কান্না চেপে ধরে খালি বলল, তারপর নিজে তার ফোন কেটে দিল আর আশাকে তার ফোন দিয়ে দিল। হঠাৎ আশাকে জড়িয়ে ধরল, তবে সে হাউমাউ করে কান্না করতে জানে না, তাই সে নীরবে অশ্রু বিসর্জন দিল আর আশা নীরবে তাকে আশ্বাস দিল। অপরদিকে আফসান হতভম্ব হয়ে গেল তার এমন কাণ্ডে। সে তো নিজের রাগ ঝাড়তে বলেছে এমন কথা। এই বেক্কেল মহিলা সত্যিই ফোন কেটে দিল। সে আবার ঘরে চলে গেল। সাজ্জাদকে বলল ঋতুয়ার নম্বর দিতে। মানুষের শখের নারীর সব কিছুর পাসওয়ার্ড পর্যন্ত থাকে তাদের কাছে, আর তোর কাছে সাধারণ একটা নম্বর পর্যন্ত নাই ওর। এমন কথায় আফসান ভ্রু কুঁচকে ফেলল। তোরা সবাই ওর পাশে ছিলি, আর কোনো কিছু হলে খবর দিতি বিধায় আমার এত আগ্রহ জন্মেনি নম্বর নেওয়ার। মনে করতে পারিস প্রয়োজন পড়েনি। সাজ্জাদ বুঝলো তার কথা। আর কেউ না জানুক, তারা তো জানে তার ছটফট করার নমুনা। নম্বর পেয়ে ফোনের দিকে তাকিয়ে আবার উঠানে যেতে যেতে আফসান বলল, আর রইল তোর বলা পাসওয়ার্ডের কথা। ভাই, আমি এই কনসেপ্টে বিশ্বাসী না। আমি যদি তাকে আমার সবটুকু ভালোবাসি, তাহলে আমি আমার সবটুকু ভালোবাসি
তা আমি আমার সবটুকু দিয়ে তাকে বিশ্বাসও করি, তাহলে সেই আমাকে জায়গায় ডিস্টার্বও করে, তাহলে সেই আমাকে জানাবে এটার কথা। উঠানে বের হয়ে আফসান কল লাগালো রিদোয়ার নম্বরে। রিং হতে হতে কেটে গেল। আবার দিল, কিন্তু একই কাণ্ড। এইরকম প্রায় 6 বার দিল। সপ্তমবারের সময় একদম শেষের রিংয়ে রমণীর দয়া হলো বোধহয়। রিদোয়া এতক্ষণ কান্নাকাটি করে ভাসিয়ে ফেলেছে। তবে তার কান্নাকাটিয়ে মধ্যে ফাটল পড়েছিল আফসানের ফোন কলে। তারপর থেকে টানা সে ফোনের দিকে তাকিয়েছিল। সেও দেখতে চায় এই মানুষ কতক্ষণ ধৈর্য নিয়ে তাকে ফোন করতে পারে। তবে শেষের বারও সে ধরেনি। আশা ফট করে ফোন ধরে ফেলল। আশার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে ফোন কানে ধরল। বেশ অনেকক্ষণ দুপাশের মানুষই নীরবতা পালন করেছে। অবশেষে আফসান তপ্ত শ্বাস ফেলে বলল, আজকে রাতে আসছি, তারপর তোর এই ঘাড়ের বাঁকা রক সোজা করছি। এবার রিদোয়া একটু ধাতস্থ হলো বোধহয়। এত তেরামি করাও বোধহয় উচিত হয়নি। বাঘ ঘুমিয়েছিল, তাকে জাগিয়েছেও তো তারাই। যাই হোক, আজকে তার সাথে কি হবে কে জানে। আজান অফিসে বসে ল্যাপটপে কাজ করছে। শখ করে বাপ চাচার ব্যবসা ছেড়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। এখন ঠেলাও বোঝছে। দিন রাত খালি কাজ আর কাজ। এর মধ্যে আবার আশা ঠিক মতন কথা বলছে না। মেয়েটার কি জানা হয়েছে। আগে বাড়িতে আসতো, এখন তাও আসে না। আবার সেদিনের পর আর কোনো কথাই বলেনি এই মেয়ে। তাই কালকে রিদোয়ার দ্বারা দিয়েছে ফোন। যদি তাদের কথা হতো, পর সে আবার কোনো না কোনো বাহানায় ফোন দিত। তবে এরকম করেছে কেন? আগে তো এই মেয়ে তার আশেপাশে থাকার জন্য, তার সাথে কথা বলার জন্য উসখুস করত, কিন্তু সে পাত্তা দিত না। তার অবশ্য কারণ আছে। আজকে সকালে সে মেয়েকে অনলাইনে দেখে মেসেজ দিয়েছিল। তারপর নূরের একটা ভিডিও পাঠিয়েছিল। আশা খালি লাভ রিয়াক্ট দিয়ে রেখে দিয়েছে। মানে কি? সে অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। বাড়িতে গিয়ে এই মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কি মেয়ের আবেগ শেষ? তাকে পাগল বানিয়ে এখন রাস্তায় ছাড়ার বান্দা। তবে মাঝ রাস্তায় তার বিরতি নিতে হয়, কারণ সে এমন জিনিস দেখছে যা এই জীবনেও তার দেখার ইচ্ছে ছিল না। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আশা বসে আছে। তার পাশে রিদোয়া এবং তাদের দুজনের সামনে একটি ছেলে বসা। অনেকটা ফর্মাল গেটআপে আছে ছেলেটা। কাহিনী সে জায়গায় না। কাহিনী হচ্ছে আশার হাতের ওপর ছেলেটা হাত রেখেছে। তবে সাথে সাথে আশা নিজের হাত সরিয়ে নিল। আবার আজান নিজের চোয়াল শক্ত করে নিল। তার রাগ আসে না সহজে, তবে আসলে অনেক ভয়ঙ্কর রকমের আসে। গাড়ি পার্ক করে সে তাদের দিকে এগিয়ে গেল। তাকে সবার আগে দেখল রিদোয়া। দেখার সাথে সাথে বুঝে গেল তার ভাই খেপেছে। সে একটা শুষ্ক ঢোক গিলে ফেলল। আজান গিয়ে তাদের টেবিলের পাশে দাঁড়ালো। তাকে দেখে আশা বসা থেকে দাঁড়িয়ে গেল। আজব, তার এত ভয় লাগছে কেন? তার কি প্রেম করছে নাকি, যে সে এখানে চিট করতে এসেছে আর আজান তাকে ধরে ফেলেছে? কি করেছিস এখানে? আজান নিজের সবচেয়ে শীতল গলার প্রয়োগ করলো বোধহয়, যা শুনে দুই রমণীর শরীরে কম্পন ধরল। সামনে বসা ছেলেটি হয়তো বুঝলো আজান তাদের পরিচিত কেউ, তাই দাঁড়িয়ে আজানের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি সাগর। আজানও ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করলো। আমি আজান, রিদোয়ার ভাই। ও, আসলে কিছু মনে করবেন না। আসলে আশা আর আমার বিয়ের কথা হচ্ছে, সেজন্য আমি হঠাৎ দেখা করতে ডেকেছি। তাই হয়তো হৃদয়াও এখন বাড়িতে ইনফর্ম করতে পারেনি। সমস্যা নেই, আপনারা আপনাদের ডেট এনজয় করেন। রিদু, তুই চলে আয়। বলে রিদোয়ার দিকে তাকালো। সে খেয়াল করলো আজানের চোখ অসম্ভব রকমের লাল, তাই কোনো বাক্য ব্যয় করলো না। তবে আশাও বুঝলো সে এই আজানকে চেনে না। আর এখন বুঝছে না চিনলে বোধহয় ভালো হতো। আজান সাগরের সাথে বিদায় নিয়ে বের হয়ে গেল। পিছু হৃদয়াও বের হয়ে গেল। গাড়ি চলছে। সম্ভবত আজান নিজের জীবনের সবচেয়ে বেশি স্পিড বাড়িয়ে চালাচ্ছে। হৃদয়ার যায় যায় অবস্থা, কিছু বলতেও পারছে না ভয়ে। আবার তার ভাইয়ের এমন নীরব আচরণ। ভাইয়া, মিনমিন করে বলল। ছোট শব্দের জবাব আজানের। একটু আস্তে চালাও। ও সরি। বলে গাড়ির স্পিড একটু কমিয়ে দিল। হৃদয় এতক্ষণ নিজের মধ্যে চেপে রাখা কথাগুলো বলা উচিত বলে মনে করলো। ভাইকে এমন রাখা উচিত হবে না। সাগর আশার ভাইয়ের ফ্রেন্ড। আশার ভাই চাচ্ছে ওর বিয়েটা দিয়ে দিতে, তাই ছেলে দেখছে। তবে সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। এক নিঃশ্বাসে সব বলে ফেলল। ওহ, তাহলে তো ফ্রেন্ডের বিয়ে করার স্বাদ জমেছে। হৃদয়ার কেন জানি মনে হলো আবহাওয়ার আগে থেকে কিছুটা শান্ত।
তা না, আশা সাগর ভাইকে বিয়ে করতে রাজি না, তবে ওর ভাই ওকে অনেক কথা শুনছে তাই বিয়ে করতে রাজি হচ্ছে। বলতে বলতে বাড়ি চলে আসলো। তবে হৃদয়ের মনে হলো আজান শান্ত হলো, তার ঠোঁটের কোণেও হাসিও দেখা গেল। ও আচ্ছা, এবার বাড়ি যা, আমি গাড়ি পার্ক করে আসি।